আলাইকুম স্নেহের এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমরা আবার চলে আসলাম আমাদের ফিডস অ্যান্ড ফিডিংস অফ লাইভস্টক অ্যান্ড পোলট্রির যে আরেকটা সেগমেন্ট ছিল সেই সেগমেন্টে, কারণ আমরা সেদিন মূলত ফিডস ফিডিং এর যে প্রিন্সিপালগুলো ছিল, মূল যে জিনিসগুলো ছিল কমনলি বিভিন্ন অ্যানিমেলের জন্য, সেটা দেখার চেষ্টা করছি। এবং আজকে আমরা চেষ্টা করব যে আমাদের বিভিন্ন ধরনের ফার্মিং, সেটা হতে পারে ডেইরি ফার্মিং, পোলট্রি ফার্মিং বা গোট শিপ ফার্মিং, এই সকল ফার্মিং করতে গিয়ে অ্যানিমেলকে যে আমরা খাবারটা দিব সেটা কতটুকু দিব, কিভাবে দিব, কী কী খাবার দিব সেই সম্পর্কে জানার আমরা আজকে চেষ্টা করব। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব যে জেনারেল প্রিন্সিপালস ইন কেস অফ লাইভস্টক ফার্ম ফিডিং। লাইভস্টক ফিডিংয়ের ক্ষেত্রে, মেইনলি ক্যাটেল ফিডিংয়ের ক্ষেত্রে আমরা যে প্রিন্সিপালগুলো ফলো করব সেই প্রিন্সিপালগুলো কি, চলো দেখা যাক সেই প্রিন্সিপালগুলো কি। প্রথমে বলা হচ্ছে দ্য রেশন শুড বি ওয়েল ব্যালেন্সড অ্যান্ড ফিডিং ট্রাফ শুড নেভার বি এমপ্টিড। এটা আমরা বলছি আগেও যে আমরা অ্যানিমেলের জন্য যে রেশনটা তৈরি করব সেই রেশনটা ওয়েল ব্যালেন্সড হইতে হবে, সেখানে খাদ্যের 6টা উপাদানই থাকতে হবে। আমরা ইউজুয়ালি দেখে থাকি কি যে ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার বাড়িতে আমি দেখে আসছি যে গরু ছাগল লালন পালন করা হচ্ছে এবং গরু এবং ছাগলকে দেখা যাচ্ছে যে সারাদিন এই মাঠে ওই ঘাটে এই ক্ষেতে ওই বনে বিভিন্ন ধরনের ঘাস খাওয়ানো হচ্ছে, লতা পাতা খাওয়ানো হচ্ছে, এটাই হচ্ছে তাদের মেইনলি খাবার। তবে কিছু কিছু পরিবার ছিল বা আমার আশেপাশে অনেক ফ্যামিলিতে দেখছি যে সামান্য পরিমাণে কনসেন্ট্রেট, দ্যাট মিন দানাদার খাবার সামান্য পরিমাণে দেওয়া হতো। হয়তোবা ধরো রাতের পান্তা ভাত ছিল, অথবা ধান ভাঙে আনা হয়েছে, সেখানে অল্প কুড়া পাওয়া গেছে সেটা, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেটা থাকতো না। কিন্তু এটা থাকা উচিত, কারণ হচ্ছে ঘাসে আমরা জানি যে মেইনলি সেলুলোজ থাকে, কিন্তু খাদ্যের যে অন্যান্য উপাদানগুলা প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, সেগুলো সাপ্লিমেন্ট দেওয়ার জন্য কনসেন্ট্রেট ফিড দিতে হবে। যাই হোক, আমরা যেই রেশনটাই তৈরি করি না কেন সেই রেশনের মধ্যে কী কী থাকতে হবে, খাদ্যের 6টা উপাদানই থাকতে হবে, এটা যেন আমরা খেয়াল রাখি, যেটা একটা ব্যালেন্স ফুড তৈরি করবে। এবং ফিডিং ট্রাফ শুড নেভার বি এমপ্টিড, বলা হচ্ছে আমরা অ্যানিমেলকে যে খাবার পাত্রে খাবার দিব সেই খাবার পাত্রটা যেন কখনো ফাঁকা না থাকে, অল্প হোক বেশি হোক কিছু পরিমাণ খাদ্য যেন সেখানে সব সময় থাকে, যেটাকে আমরা বলতেছি লিবারেল ফিডিং। মানে খাবার পাত্রে খাবার থাকলে অ্যানিমেল যে কোনো মুহূর্তে খেতে পারবে, তার খাদ্যের যে এই স্বাধীনতাটা এটা একটু রাখতে হবে, খাবার পাত্র যেন ফাঁকা না থাকে। The feed should contain green roughages and concentrates. This is applicable for ruminants. রুমিনেন্টের যে খাবারটা আমরা দিব সেই খাবারের যেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে রাফেজ এবং কনসেন্ট্রেট থাকে। বাট পোলট্রির যে ফিডিং সেটা আমরা একটু পরে দেখব। পোলট্রির ফিডে নর্মালি আমরা কোনো রাফেজ রাখি না, পোলট্রির ফিড মেইনলি হচ্ছে কনসেন্ট্রেট। দিস ওয়ান ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ক্যাটেল, শিপ, গোট অ্যান্ড বাফেলো। ওকে, তারপর হচ্ছে অ্যাভয়েড সাডেন চেঞ্জেস ইন ডায়েটস। আমরা গত ক্লাসেও দেখেছি যে আমরা অ্যানিমেলকে যে খাবারটা দিব সেই খাবারটা, যে খাবার মেনু বা খাবার ইনগ্রিডিয়েন্টস, সেটাতে আমরা সহজে চেঞ্জ আনবো না, এবং টাইমিং যেটা খাবারের যে সময় সেটাতেও আমরা সাডেন চেঞ্জ আনবো না। চেঞ্জ আনতে হলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ নিয়ে আসবো। Dairy animal consume 4% dry matter of their body weight. This is one of the most important point in case of dairy cattle feeding. ডেইরি ক্যাটেল ফিডিং অথবা মিট ক্যাটেল, যেটা আমরা বিফ ক্যাটেল বলি, যে ক্যাটেলের ফিডিং করি না কেন, এই ক্যাটেল ফিডিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমরা তাদেরকে রাফেজ দিব, কিন্তু রাফেজের হিসাবটা কী হবে? রাফেজের হিসাবটা সবসময় মনে রাখবা যে সেই গরুর বডি ওয়েটের 4% রাফেজ দিতে হবে, সেই গরুর বডি ওয়েটের 4% রাফেজ দিতে হবে। দ্যাট মিন্স একটা গরুর ওজন যদি 100 কেজি হয়, সেই গরুকে আমি রাফেজ দিব কয় কেজি? 4 কেজি। সেই গরুর ওজন যদি 200 কেজি হয়, তাহলে সেই গরুকে আমি রাফেজ দিব কয় কেজি? 8 কেজি। আর সেই গরুর ওজন যদি 150 কেজি হয়, রাফেজের হিসাব আসবে 6 কেজি। তাহলে হিসাবটা হচ্ছে সহজ হিসাব, 4% অফ টোটাল বডি ওয়েট। এখন এই যে রাফেজটা যে আমি খাওয়াবো, এই রাফেজটা কিন্তু আমরা অলরেডি পড়েছি যে রাফেজ 2 টাইপস হতে পারে। একটা হতে পারে কি গ্রিন, দ্যাট মিন্স কাঁচা ঘাস, আরেকটা হতে পারে কি হে, স্ট্র, যেটা আমরা শুকনো ঘাস বলি। তো দুইটাই, তুমি যদি 4 কেজি রাফেজ খাওয়াইতে হয়, তুমি এমনভাবে ভাগ করে নাও, 2 কেজি কাঁচা ঘাস দিবা, 2 কেজি শুকনো ঘাস দিবা, বা 2 কেজি খড় দিবা, ঠিক আছে? এরকম হতে পারে, বাট তাকে 4 কেজি রাফেজ দিতে হবে।
এবং হিসাবটা হচ্ছে বডি ওয়েটের 4%। ওকে, আরেকটা পয়েন্ট হচ্ছে যে অ্যাড লিবিটাম ক্লিন ফ্রেশ সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার। অবভিয়াসলি আমরা জানি যে প্রত্যেকটা অ্যানিমেলের ফিজিওলজিক্যাল প্রসেস রান করার জন্য প্রচুর পরিমাণে ওয়াটার দরকার, এবং সেই ওয়াটারটা হওয়া উচিত ফ্রেশ, ক্লিন অ্যান্ড সেফ। এবং এটা হতে হবে অ্যাড লিবিটাম। অ্যাড লিবিটাম বলতে বোঝানো হয় পর্যাপ্ত পরিমাণে পানি। আমরা কনসেন্ট্রেট, ব্রাফেস এটা হিসাব করে দিব, বাট ওয়াটারটা বেহিসাব। বেহিসাব বলতে যে তাদের যতটুকু দরকার আমরা ততটুকু দিব। ওকে, এগুলো ছিল যে আমরা অ্যানিমেলকে ফিডিং করানোর সময় তাদের কিছু জেনারেল প্রিন্সিপাল। এবার চলো আমরা লাইভ স্টকের জন্য যে নিউট্রিশনগুলো দরকার হয়, পোলট্রির জন্য যে নিউট্রিয়েন্টসগুলোর দরকার হয় সেগুলো সম্পর্কে একটু জানি। আমরা যদিও গত ক্লাসে দেখছি, আজকে আবার আর একটু ভালো করে দেখি। কার্বোহাইড্রেট ফর নিডেড এনার্জি ইন বডি অ্যাক্টিভিটিস। অ্যানিমেলের বডি অ্যাক্টিভিটিসগুলো চালানোর জন্য যে এনার্জি দরকার সেই এনার্জি সাপ্লিমেন্ট দিবে হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারি? কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি রাইস, হুইট, মেইজ। ওকে, এবার আসো ফ্যাট অ্যান্ড ফ্যাটি অ্যাসিড ফর এনার্জি অ্যান্ড নর্মাল বডি ফাংশনিং। এনার্জির জন্য দরকার এবং নর্মাল বডি ফাংশনিংয়ের জন্য ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড দরকার। এবার ফ্যাটের সোর্স হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি? ডিফারেন্ট টাইপ অফ অয়েল, যেমন সয়াবিন। সয়াবিন যদি আমরা ফুল সয়াবিনটা ব্যবহার করি সেখান থেকে আমরা ফ্যাট পাবো, অয়েল পাবো, কারণ অয়েল মানেই হচ্ছে ফ্যাট। সয়াবিন হতে পারে, মাস্টার্ড হতে পারে, সয়াবিন অয়েল কেক, মাস্টার্ড অয়েল কেক, যদিও সেখানে অয়েলের চাইতে প্রোটিনটা একটু বেশি থাকে, তারপর আমরা কিছু পরিমাণে ফ্যাট সেখানে পাবো। সো অ্যানিমেলের জন্য ফ্যাটও দরকার আছে। প্রোটিন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড ফর বডি বিল্ডিং, গ্রোথ, মেনটেন্যান্স অ্যান্ড রিপ্রোডাকশন। অ্যানিমেলের জন্য প্রোটিন খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অ্যানিমেলের গ্রোথের জন্য, রিপ্রোডাকশনের জন্য, বডি বিল্ডিংয়ের জন্য প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড দরকার। প্রোটিনের সোর্স হিসেবে কী হতে পারে? আমরা অলরেডি পড়েছি মিট মিল, বোন মিল না, বোন মিল হচ্ছে মিনারেল। মিট মিল, ব্লাড মিল, ফিশ মিল, ডিফারেন্ট টাইপ অফ অয়েল কেক। তারপর হতে পারে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ পালস, যেগুলো আমরা লিগুমিনাস শস্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি প্রোটিনের সোর্স হিসেবে। তারপর লাগতেছে আমার মিনারেলস ফর গ্রোথ, মেনটেন্যান্স অ্যান্ড রিপ্রোডাকশন। মিনারেলসের সোর্স হিসেবে আমরা ভিটামিন মিনারেলসের প্রিমিক্স ব্যবহার করতে পারি, এবং বোন মিল যেটা আমি বলে থাকি, বোন মিলও আমরা এখানে ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে ভিটামিনস, সেটাও ফর নর্মাল বডি অ্যান্ড সেল ফাংশনিংয়ের জন্য ভিটামিন দরকার, এবং আমরা জানি রোগ প্রতিরোধের জন্য ভিটামিন দরকার। ভিটামিনের সোর্স হিসেবে আমরা মেইনলি অ্যানিমেলের ক্ষেত্রে ভিটামিন মিনারেলস প্রিমিক্স যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমরা ব্যবহার করি। আরেকটা হচ্ছে ওয়াটার। ওয়াটার তো পর্যাপ্ত পরিমাণে লাগবেই। তো আমরা এবার মূলত ক্যাটেলের ফিডিংটা একটু জানবো। ক্যাটেল ফিডিংয়ের ক্ষেত্রে আমরা যদি অ্যানিমেলগুলোকে বয়স ভিত্তিতে ভাগ করে নিই, সেটা একটা হচ্ছে কাফ হতে পারে, কাফের ফিডিং, এবং অ্যাডাল্ট যে সকল অ্যানিমেল আছে সেগুলোর ফিডিং। তো প্রথমে আমরা দেখব কাফ ফিডিংয়ের বিষয়টা, বাছুরের খাবার। তো বাছুরের খাবার সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে বাছুর জন্মের পরপরই তাকে যেটা খাবার দিতে হবে বা দিতে হয়, দেওয়া অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে কি, সরি, সেটা হচ্ছে কলোস্ট্রাম। কলোস্ট্রাম জিনিসটা কি? কলোস্ট্রাম হয়তো বা আমরা অনেকেই পরিচিত, আবার হয়তো বা অনেকেই পরিচিত না। যারা পরিচিত না তারাও পরিচিত হয়ে যাবে যদি আমি বলি যে কলোস্ট্রামের বাংলাটা কি। সেটা হচ্ছে শাল দুধ। আমরা শাল দুধটা কম বেশি সবাই জানি, যে মানুষের ক্ষেত্রে শাল দুধের গুরুত্ব বলা হয় যে বাচ্চা জন্মের পরপরই শাল দুধ খাওয়াইতে হবে। শাল দুধ কেন খাওয়াইতে হবে? বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শাল দুধ খুবই গুরুত্বপূর্ণ। সেটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য না, প্রত্যেকটা অ্যানিমেলের জন্য প্রযোজ্য। সুতরাং আমার একটা ডেইরি ফার্মে যখন বাছুর হবে, বাছুর হওয়ার পরপরই তাকে কলোস্ট্রাম খাওয়াইতে হবে। এবার এই কলোস্ট্রাম জিনিসটা আসলে কি, চলো আমরা একটু জানার চেষ্টা করি। Colostrum is defined as the secretion from the mammary gland of mammals during the first few days after parturition. তাহলে কি, যে কোলোস্ট্রাম হচ্ছে ম্যামালস যারা, স্তন্যপ্রায়ী প্রাণী যারা, তাদের স্তন বা ম্যামারি গ্ল্যান্ডের একটা সিক্রেশন। এই সিক্রেশনটাকে আমরা তো দুধও বলি, তাহলে কোলোস্ট্রাম কখন পর্যন্ত বলবো? বলা হচ্ছে জন্মের পরপর, বাচ্চা জন্মের পরপর ফার্স্ট ফিউ ডেজ, মেইনলি 3 থেকে 4 দিন পর্যন্ত ম্যামারি গ্ল্যান্ডের যে সিক্রেশনটা থাকে সেটাকে আমরা দুধ বলবো না, মিল্ক বলবো না, সেটাকে বলবো আমরা কলোস্ট্রাম। এবং এই কলোস্ট্রামটাই মানুষের জন্য যেমন জরুরি, অ্যানিমেলের ক্ষেত্রে, ক্যাটেলের ক্ষেত্রে, কাফের জন্য জরুরি। চলো কলোস্ট্রাম সম্পর্কে আরেকটু জানি। এই কলোস্ট্রামটা কেন খাওয়ানো দরকার, কেন খাওয়াইতে হবে? আমরা কিছুটা আইডিয়া অলরেডি পাইছি যে অ্যানিমেলের
বা বাছুরকে যদি আমরা কোলোস্ট্রামটা খাওয়াই, এই কোলোস্ট্রামের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে। নর্মাল দুধের চাইতে কোলোস্ট্রামে অনেক কিছু বেশি থাকে, যেমন প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। এই পর্যাপ্ত পুষ্টির জন্য কোলোস্ট্রামটা খাওয়াইতে হবে। এবং এই কোলোস্ট্রামের মধ্যে কিছু ইমিউনোগ্লোবিউলিন থাকে। ইমিউনোগ্লোবিউলিনগুলো কি? ইমিউনোগ্লোবিউলিনগুলো আমাদের বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সেই ইমিউনিটি বাড়ায়। এই ইমিউনিটি বাড়ানোর জন্য কোলোস্ট্রাম খাওয়াইতে হবে। চলো কোলোস্ট্রামের যে কন্টেন্টটা সেটা একটু দেখি, যে হোয়াই কোলোস্ট্রাম। নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে, যেমন নিউট্রিশনাল ফ্যাক্টরের মধ্যে কী আছে? এনার্জি, প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, এই প্রত্যেকটা জিনিস থাকে। ইমিউন ফ্যাক্টর থাকে। ইমিউন ফ্যাক্টর আমি অলরেডি বলে ফেলছি যে এই ইমিউন ফ্যাক্টর একটা বাছুরের কি করে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ায়। সেখানে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন থাকে। ইমিউনোগ্লোবিউলিন অনেক রকমের হয়, দেখো এখানে দেওয়া আছে আইজিএ, আইজিজি, আইজিএম, আইজিডি। তবে আমি বলবো এই যে কোলোস্ট্রামে এখানে যে ইমিউনোগ্লোবিউলিনটা অত্যন্ত বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি। এবং কিছু গ্রোথ ফ্যাক্টরও থাকে। সুতরাং কোলোস্ট্রামটা তোমরা বুঝতেই পারছো যে এর মাঝখানে এত জিনিস থাকতেছে, দ্যাটস ওয়াই দিস ইজ নিডেড ফর এ কাফ। এখন দেখো আমরা বলতেছি যে এখানে ইমিউন ফ্যাক্টরগুলো কেন জরুরি বা কোলোস্ট্রামটা কেন জরুরি। এটার আরেকটা ফ্যাক্টর আমি বলি, তোমার খামারে নতুন যে বাছুরগুলো হবে এগুলাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম। দ্যাট মিনস এগুলাই একসময় তোমার ডেইরি খামারের ডেইরি কাউ হবে। এখন এই ডেইরি কাউ বা ভবিষ্যৎ যে ডেইরি কাউ হতে যাচ্ছে, তার বডির ইমিউনিটি যদি ভালো না থাকে তাহলে কিন্তু এটা ভবিষ্যতে তোমার খামারের জন্য মঙ্গলকর বা সুখকর বা লাভজনক হবে না। এবং বাছুর অবস্থায় তুমি যদি কোলোস্ট্রামটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াইতে পারো তাহলে ফিউচার লাইফে এই বাছুরটাই একটা স্বাস্থ্যবান কাউ হবে, একটা স্বাস্থ্যবান বুল হবে। দ্যাটস ওয়াই কোলোস্ট্রাম ইজ নিডেড। বলা হচ্ছে যে আমরা যখন কাফকে বাছুরকে কোলোস্ট্রাম খাওয়াবো সেখানে 4টা টিপস ফলো করতে বলা হয়। এই 4টা টিপসের মধ্যে আমি একটা টিপস খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ফিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাছুর হওয়ার পর যত দ্রুত পারা যায় তত দ্রুত অ্যানিমেলকে বা বাছুরটাকে কী খাওয়াইতে হবে? কোলোস্ট্রাম খাওয়াইতে হবে। ফিড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার বার্থ। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? আমি তো কোলোস্ট্রাম গরু থেকে দুহায়া এই কোলোস্ট্রামটা দুহায়া নিয়ে ফ্রিজে রেখে কয়েকদিন পরেও খাওয়াইতে পারি। অ্যাজ সুন অ্যাজ পসিবল কেন? এটার একটা কারণ আছে। এই কারণটা একটু বুঝবা, এই গ্রাফটা একটু দেখো বা খেয়াল করো। এই গ্রাফে 2টা জিনিস দেখানো হয়েছে। একটা হচ্ছে কাফ এজ ইন আওয়ার্স, মানে হচ্ছে কি জন্মের পর ঘন্টায় তাদের বয়সটা দেখানো হচ্ছে 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা। এবং এখানে দেওয়া হচ্ছে যে পার্সেন্ট অফ ইমিউনোগ্লোবিউলিন অ্যাবজর্পশন। ইমিউনোগ্লোবিউলিন আমি বলছি যেগুলো হচ্ছে আমাদের বডির ইমিউনিটি বাড়ায়। মানে হচ্ছে কি যে বাছুরের বয়স যত বাড়তেছে তার ইমিউনোগ্লোবিউলিন অ্যাবজর্পশনের হার তত কমতেছে। দেখো মানে কি 0তম ঘন্টাতে হাইয়েস্ট থাকে, তারপরে 6 ঘন্টাতে আরেকটু কমতেছে, 12 ঘন্টাতে আরেকটু কমতেছে, 18 ঘন্টাতে আরেকটু কমতেছে, এবং 24 ঘন্টা পরে গিয়ে দেখা যাচ্ছে এটা প্রায় 0-র দিকে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারতেছো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল কেন বলা হচ্ছে। 24 ঘন্টা পর মানে একটা বাছুর জন্মের 24 ঘন্টা পর তুমি কোলোস্ট্রাম যতই খাওয়াও না কেন, তার যে ইমিউনিটি বৃদ্ধির জন্য যে ইমিউনোগ্লোবিউলিন অ্যাবজর্পশন করা দরকার সেটার রেট কমে যাচ্ছে। এখন স্যার প্রশ্ন জাগে কেন কমে, আর কেনই বা 24 ঘন্টার মধ্যে খাওয়াইতে হবে? চলো সেটার উত্তরটা একটু খুঁজে বের করি। আমরা জানি যে কোনো খাবার খাওয়ার পর সেটা আমাদের ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্পশন হয় কিসের মাধ্যমে? ইন্টেস্টাইনের ওয়ালে কিছু ছোট 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 ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলা বা পোর দিয়েই মূলত আমাদের এই খাদ্য উপাদানগুলা রক্তে প্রবেশ করে। এখন এই ছবিটা একটু দেখো, এখানে কয়েকটা জিনিস দেখানো হচ্ছে যে 0 আওয়ার্স, 24 আওয়ার্স, 36 আওয়ার্স, 48 আওয়ার্স। এখানে ঘন্টাটা দেখানো হয়েছে, মানে জন্মের পর যত ঘন্টা যাচ্ছে। আর এখানে দেখো যে আমাদের স্মল ইন্টেস্টাইনটা দেখানো হয়েছে। দেখো স্মল ইন্টেস্টাইনে যে ওয়াই শেপ যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে বিভিন্ন ইমিউনোগ্লোবিউলিন। এই যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে দেখো বাইরে অনেক ইমিউনোগ্লোবিউলিন ঘুরতেছে ফিরতেছে, এবং জন্মের পর 24 ঘন্টা পর্যন্ত এই যে ছিদ্রগুলো আছে না, এই ছিদ্রগুলো দেখো খোলা। এই ছিদ্রগুলো খোলা থাকার কারণে ইমিউনোগ্লোবিউলিন কি হচ্ছে, ইন্টেস্টাইন থেকে সহজেই কি তোমার রক্তে প্রবেশ করতে পারতেছে।
স্মল ইন্টেস্টাইন থেকে রক্তে প্রবেশ করতে পারতেছে। যখন 24 ঘন্টা পার হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর দেখো আস্তে আস্তে কি হচ্ছে, যে তোমার ইন্টেস্টাইনের যে পোরগুলা আছে এই পোরগুলা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ঠিক আছে, বন্ধ হয়ে যায়। এবং যেই কারণে 24 ঘন্টার পর আস্তে আস্তে সেই স্মল ইন্টেস্টাইন থেকে কি হয় না, ইমিউনোগ্লোবুলিনগুলা আর কি হইতে পারে না, তোমার রক্তে প্রবেশ করতে পারে না। দেখো এই যেখানে কিন্তু সব নীল হয়ে গেছে। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে ইমিউনোগ্লোবিন ঘুরতেছে ফিরতেছে, কিন্তু ওর ভিতরে, বডির ভিতরে প্রবেশ করতে পারতেছে না। কিন্তু এখানে দেখো 0 আওয়ার্স থেকে 24 ঘন্টা পর্যন্ত অনেক ইমিউনোগ্লোবুলিন সহজেই কি ঢুকে গেছে। ওকে, that's why we have to feed colostrum to calf within 24 hours. After 24 hours it will be useless. ওকে, আমরা আমাদের খামারে এটা করার চেষ্টা করব, এবং আমাদের আশেপাশে যদি কোনো খামারি বাছুর হয় তাহলে আমরা তাকে অবশ্যই সাজেস্ট করব সে যেন কি 24 ঘন্টার মধ্যে কোলোস্ট্রামটা খাওয়ায়। তো এই গেল বাছুরের খাবার দাবার। এইবার আমরা দেখব আমার ডেইরি খামারে বিভিন্ন ক্যাটাগরির যে ক্যাটেল থাকবে সেগুলোকে কিভাবে খাবারটা খাওয়াইতে হবে, আই মিন কনসেন্ট্রেট এবং রাফেসটা কীভাবে খাওয়াইতে হবে। কারণ হচ্ছে একটা অ্যানিমেল যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন তাকে দুধ না, তখন তো তাকে রাফেস এবং কনসেন্ট্রেটই দিতে হবে। চলো সেই ফিডিং স্কেডিউলটা একটু আমরা দেখার চেষ্টা করি। এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, নট অনলি ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ বাট অলসো ফর আওয়ার এক্সাম। ওকে, তবে আমরা আপাতত আমাদের খামারের জন্য নিজেদের খামার বা আশেপাশে বা একজন ফার্মারের খামারে কিভাবে আমরা হেল্প করতে পারি সেই উদ্দেশ্যেই আমরা মূলত মনে রাখবো, পরীক্ষা কোনো ফ্যাক্ট না। চলো দেখা যাক। তো এখানে আমরা মূলত অ্যানিমেলগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ড্রাই কাউ, আরেকটা হচ্ছে মিল্কিং কাউ, আরেকটা হচ্ছে প্রেগনেন্ট কাউ। আমাদের ডেইরি খামারে কিন্তু মূলত এই 3 ধরনের গরুই থাকবে। অ্যাডাল্ট যেগুলা, আমরা হেইফার কাফ বাদ দিলাম, হেইফারও এখানে আসবে, কাফটা তো আলাদাভাবে আমরা শিখিয়ে নিয়েছি। তো এখানে আমরা এই 3 ধরনের কাফ ক্যাটেলকে বিবেচনা করব। প্রথমে আমরা রাফেজটা একটু হিসাব করে ফেলি, রাফেজের হিসাব। এখন রাফেজ হিসাব করতে গেলে আমি বলছিলাম যে রাফেজের হিসাবটা হবে কিসের উপর, এনিমেলের বডি ওয়েটের উপর। দেখো আমি যে রেশনটা এখানে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা 250 কেজি গরুর ওজনের জন্য। একটা 250 কেজি গরুর ওজনের জন্য কি পরিমাণ, তো একটা 250 কেজি গরুর ওজনের জন্য কি পরিমাণ রাফেজ লাগবে, 10 কেজি, অ্যারাউন্ড 10 কেজি। তো সেই 10 কেজির হিসাবটা এখানে দেখো, যে 10 কেজি যদি রাফেজ লাগে তাহলে সেই 10 কেজিকে আমরা ভাগ করে নেব দুইটা ভাগে। একটা দেব গ্রিন গ্রাস আর দিব হচ্ছে স্ট্র। দেখো গ্রিন গ্রাস অর্ধেক দিছি 5 কেজি 5 কেজি বা 5 থেকে 6 কেজি। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মানে রাফেজটা কিন্তু যেহেতু ওজনের ভিত্তিতে হয়েছে, সেটা ড্রাই কাউ না, মিল্কিং কাউ না, প্রেগনেন্ট কাউ, সেটা কিন্তু ডিফার করবে না। তাদের ওজনের ভিত্তিকে প্রত্যেককেই 5 কেজি 5 কেজি 10 কেজি করে দিতে হবে। এই গেল হচ্ছে তোমার রাফেজের হিসাব। এবার চলো আমরা কনসেন্ট্রেটের হিসাবে চলে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ। কনসেন্ট্রেটের হিসাবটা কেন গুরুত্বপূর্ণ আমি আগে একটু বলে নেই। কনসেন্ট্রেট খাবারটা আমরা গরুকে দিব তাদের প্রোডাকশনের ভিত্তিতে। এখন প্রোডাকশনে কারা থাকে, ড্রাই কাউ তারাও প্রোডাকশনে থাকে না, হেইফার তারাও প্রোডাকশনে থাকে না। প্রোডাকশনে থাকে মেইনলি মিল্কিং কাউ এবং প্রেগনেন্ট কাউ। এই প্রোডাকশনের ভিত্তিতে আমরা কনসেন্ট্রেট খাবার বা দানাদার খাবারটা দিব তাদেরকে। যাদের প্রোডাকশন যত বেশি তারা তত বেশি দানাদার খাবার পাবে, যাদের প্রোডাকশন কম তারা দানাদার খাবার কম পাবে। আমাদের দেশগ্রামে দেখবা খামারিরা কনসেন্ট্রেট খাবার অনেকেই খাওয়ায় গরুরে, কিন্তু যেই গরুটা 5 লিটার দুধ দিচ্ছে তাকেও যে পরিমাণে খাবার খাওয়াচ্ছে কনসেন্ট্রেট, যে গরুটা 10 লিটার দুধ দিচ্ছে তাকেও একই পরিমাণ খাবার খাওয়াচ্ছে কনসেন্ট্রেট। কিন্তু এটা হওয়া উচিত না। তার কিন্তু যে গরুটা 5 লিটার দুধ দিচ্ছে তাকে যদি বেশি পরিমাণে খাবার খাওয়ায় সেটা কিন্তু তার খামারের জন্য লস। সুতরাং আমরা আজকে জানার পর এই ধরনের কাজ যদি কেউ করে তাদেরকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। চলো আমরা আজকে একটু দেখি যে এই কনসেন্ট্রেটের হিসাবটা তাহলে কেমন। ফার্স্টে ড্রাই কাউ মানে হচ্ছে এরা কোনো প্রোডাকশনে নাই। এদের প্রোডাকশন যেহেতু নাই, এদের শুধু বডি মেনটেনেন্সের জন্য, আই মিন তাদের বডি ফাংশনিং রাখার জন্য শুধু খাবার দরকার। এই কারণে এটা বলতেছি আমরা মেনটেনেন্স ফিড। তো এর মেনটেনেন্সের জন্য কনসেন্ট্রেট দিব আমরা কত, 1.25 কেজি অর 1 কেজি। ওকে, তাহলে ড্রাই কাউ শুধুমাত্র কি পাবে, 1.25 কেজি কনসেন্ট্রেট খাবার পাবে।
তার কিন্তু এই যে রাফেস্ট কিন্তু ঠিকই আছে। এবার আসো মিল্কিং কাউ, যে গরুটা দুধ দিচ্ছে সেই গরুটার খাবার কেমন হবে? এই গরুটা 1.25 কেজি খাবার এমনিতেই পাবে, কারণ কি তার বডি ফাংশনিং রাখার জন্য, মেনটেনেন্সের জন্য 1.25 কেজি। এখন আসো, এখন বাড়তি যে খাবারটা তাকে দিতে হবে সেটা নির্ভর করবে তার দুধের প্রোডাকশনের উপর। কীরকম? 1 কেজি ফর এভরি আড়াই টু 2.5 টু 3 কেজি অফ মিল্ক। মানে হচ্ছে কি, প্রতি 3 কেজি, আমরা ধরে নেব প্রতি 3 কেজি দুধের জন্য বা 3 লিটার দুধের জন্য সে বাড়তি 1 কেজি খাবার পাবে। প্রতি 3 লিটার দুধের জন্য সে বাড়তি 1 কেজি খাবার পাবে। তার মানে একটা গরুর মিল্ক প্রোডাকশন যদি 3 লিটার হয়, তাহলে এই 3 লিটার দুধের জন্য সে পাবে 1 কেজি খাবার, আর তার বডি নর্মাল ফাংশনিং রাখার জন্য পাবে সে 1.25 কেজি খাবার। তার মানে 3 কেজি দুধ দেওয়া বা 3 লিটার দুধ দেওয়া একটা গরু তাহলে টোটাল খাবার পাচ্ছে 2.25 কেজি। একটা গরু যদি 6 লিটার দুধ দেয়, তাহলে 6 লিটার দুধের জন্য সে বাড়তি খাবার পাচ্ছে কয় কেজি? 3 লিটার 3 লিটার, মানে 2 কেজি বাড়তি খাবার পাবে। তাহলে তার টোটাল খাবার কত হবে? 3.25 কেজি। আই থিঙ্ক ইউ গট ইট। এইবার আসো প্রেগনেন্ট একটা কাও। প্রেগনেন্ট কাওয়ের জন্য আমাদের মেনটেনেন্সের জন্য যেটা, সেটা তো আমি দিবই 1.25 কেজি প্রোডাকশনের জন্য। এই প্রোডাকশনটা হচ্ছে তার মিল্ক প্রোডাকশন, কারণ একটা গরু যখন প্রেগনেন্ট থাকবে, সে প্রেগনেন্ট অবস্থায় সে দুধ দিতে পারে। সেই দুধ দেওয়ার উপর নির্ভর করে আমরা যে হিসাবটা করতাম সেই হিসাবটা এখানেও প্রযোজ্য হবে। এখন বাড়তি যে খাবারটা, প্রেগনেন্ট হিসেবে তার বাড়তি যে খাবারটা 1 to 1.5 কেজি ফ্রম 6 মান্থ অফ প্রেগনেন্সি। সে মেনটেন্যান্সের জন্য 1.25 কেজি পাবে, প্রোডাকশনের জন্য যে কয় লিটার দুধ সেই কয় লিটারের ভিত্তিতে খাবার পাবে, এবং বাড়তি সে 1 কেজি খাবার পাবে। সেটা কখন থেকে পাবে? তার প্রেগনেন্সি যখন 6 মাস ক্রস করবে। তার প্রেগনেন্সি যখন 6 মাস ক্রস করবে, তারপর থেকে আমরা তাকে বাড়তি আরেকটা খাবার দিব, সেটা হচ্ছে কতটুকু? 1.25 কেজি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা খামারে ড্রাই কাউ, মিল্কি কাউ এবং প্রেগনেন্ট কাউয়ের খাবার তালিকা। ওকে, থ্যাংক ইউ। চলো একটা হিসাব হয়ে যাক। এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, এ ডেইরি কাউ, ওয়েট অ্যাবাউট 350 কেজি, মেল প্রোডাকশন 15 লিটার্স, pregnancy status 8 months. If I tell you to formulate a ration for this cow, so what will you do? ওকে, তার জন্য একটা রেশন ফর্মুলেশন করা মানে হচ্ছে তার যে খাবার তালিকা বা 24 ঘন্টার খাবার রেডি করা। এবং আমরা জানি খাবারে দুইটা জিনিসই থাকবে, রাফেজও থাকবে, কনসেন্ট্রেটও থাকবে। প্রথমে চলো আমরা রাফেজটা হিসাব করে ফেলি। রাফেজের হিসাবটা কি হবে? যেহেতু তার বডি ওয়েট হচ্ছে কি 350 কেজি, তাহলে তার রাফেজ হবে টোটাল 100 কেজির জন্য 4 কেজি, 200 কেজির জন্য 8 কেজি, আর 300 কেজির জন্য 12 কেজি। তাহলে এর টোটাল হবে তোমার 16 কেজির মতো। ওকে, 16 কেজি 4%, 4 4 3 4 12, ইয়েস 12, 14 কেজি। তার রাফেজ হবে 14 কেজি। এবার আসো তার কনসেন্ট্রেট হিসাবটা করে ফেলি। কনসেন্ট্রেটের হিসাব অনুসারে যেহেতু সে 15 লিটার দুধ দিচ্ছে, তাহলে তাকে বাড়তি কনসেন্ট্রেট দিতে হবে কয় কেজি? 3 দ্বারা ভাগ দাও 15কে, 5 কেজি, এবং তার মেনটেন্সের জন্য দরকার 1.25 কেজি। সুতরাং 5 যোগ 1.25, সুতরাং 6.25। এবার আসো তার প্রেগনেন্সি স্ট্যাটাসে। তার প্রেগনেন্সি স্ট্যাটাস হচ্ছে 8 মাস, তার মানে 6 মাস ক্রস করছে, এই জন্য তাকে বাড়তি আরও 1 কেজি খাবার দিতে হবে। সুতরাং খাবারের পরিমাণ দাঁড়াইলো ওইখানে 6.25 এর সাথে 1 কেজি, তাহলে 7.25 কেজি। তো এই হচ্ছে এই ক্যাটেলের যে রেশনটা, সেটা আমরা হিসাব করে ফেললাম। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা সামনের দিকে আগাই। তো আমরা মোটামুটি ক্যাটেলের ফিডিং সম্পর্কে একটা রাফ আইডিয়া পেয়ে গেছি। এবার চলো আমরা গোট এবং শিপের ফিডিং সম্পর্কে একটু জানি। যেহেতু গোট এবং শিপ সেম টাইপের অ্যানিম্যাল, সুতরাং এদের খাবারের যে ধরন এবং তালিকা তা মোর অর লেস সিমিলার। চলো দেখি। আমরা জানি ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। দেখো ছাগল কী পরিমাণ ঘাস খাচ্ছে, খুব মজা করে। তো এখানে কিছু তথ্য আছে গুরুত্বপূর্ণ, যে গোট নিডস 3 to 5% ড্রাই ম্যাটার অফ দেয়ার বডি ওয়েট অ্যাজ ফিড। গোট নর্মালি তারা যে খাবারটা খায় সেটা হতে পারে
কনসেন্ট্রেট এবং রাফেজ দুটো মিলেই আর কি, এই দুটা খাবার মিলে যে ড্রাই ম্যাটারটা দরকার সেটা হচ্ছে একটা ছাগলের বডি ওয়েটের 3 to 5% হয়ে থাকে। ওকে, ক্যান ইউটিলাইজ দ্য রাফেজ ইন দ্য বেস্ট ওয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গোটের জন্য। গোট হচ্ছে একমাত্র রুমিনেন্ট যারা রাফেজটাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারে। এটা মানে কি বোঝাচ্ছে যে একটা গরু যদি 2 কেজি রাফেজ খেয়ে 1.5 কেজি হজম করতে পারে, সেই ক্ষেত্রে একটা গোট 2 কেজি খেয়ে 2 কেজি হজম করতে পারবে, মানে তার ইউটিলাইজেশন অ্যাবিলিটিটা বেশি। এবং এই রাফেজ ইউটিলাইজেশন অ্যাবিলিটি বেশি হওয়ার কারণে বলা হয়ে থাকে যে তোমরা যদি শুধুমাত্র মিট পারপাসে যদি গোট ফার্মিং করো, তাহলে অনেক ক্ষেত্রে তুমি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিলে তাকে কনসেন্ট্রেট খাবার না দিলেও চলবে বলা হয়ে থাকে, কারণ গোট ক্যান ইউটিলাইজ দ্য রাফেজ ইন দ্য বেস্ট ওয়ে। ওকে, তারপরে আসো যে নিড 6.5 to 11% অফ গ্রাস অফ দ্য টোটাল বডি ওয়েট। যেমন আমরা ক্যাটেলের ক্ষেত্রে যে হিসাবটা বলছিলাম যে ক্যাটেল তাদের বডি ওয়েটের 4% রাফেজ খায় বা রাফেজ তাদেরকে দিতে হয়, সেই হিসাবটা শিপ গোটের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে 6.5 থেকে 11% রাফেজ দিতে হয় তাদের বডি ওয়েটের। এবং কেন সেটা অলরেডি জানো, যে কারণ তারা যেহেতু রাফেজটা খুব ভালোভাবে কাজে লাগাইতে পারে, সুতরাং ফিডের সোর্স হিসেবে, নিউট্রিয়েন্টসের সোর্স হিসেবে আমরা রাফেজটাকেই প্রাধান্য দিই এক্ষেত্রে। দেখো, গোট ক্যান ইউটিলাইজ 50 to 100% অফ ইটস টেকেন ফিডস। এটাই যে বললাম যে ছাগল তারা যে খাবারটা খায় তার 50 থেকে 100%, কখনো কখনো 100% পর্যন্ত ইউটিলাইজ করে ফেলতে পারে। ইভেন অনলি রাফেজ ইজ এনাফ টু ফুলফিল ইটস নিউট্রিয়েন্ট ডিমান্ড, যেটা আমি আগের স্লাইডে বলে ফেলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি যে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারো এদেরকে, তাহলে কনসেন্ট্রেটের যে দরকারটা বা রিকোয়ারমেন্টটা ওরা এইখান থেকেই ফুলফিল করে নিতে পারে। ওকে, চলো আমরা রাফেজটা তো জানলামই যে বডি ওয়েটের 6.5 থেকে 11%। এবার আমরা কনসেন্ট্রেটটা একটু জানার চেষ্টা করি যে কনসেন্ট্রেট যদি আমাদের দিতেই হয় সেটা তাহলে কতটুকু পরিমাণে দিব। আমাদের দেশে আমরা মেইনলি যে গোটটা ফার্মিং করে থাকি ব্ল্যাক বেঙ্গল গোট, এই ব্ল্যাক বেঙ্গল গোটের ক্ষেত্রে আমরা একটা হিসাব করে দেখেছি যে ব্ল্যাক বেঙ্গল গোটের যেগুলা ইম্যাচিওর অথবা যারা এখনও ইয়ং বা কিট, তাদের কনসেন্ট্রেট রিকোয়ারমেন্ট হচ্ছে ডেইলি 100 গ্রাম অনলি। এবং ইন কেস অফ অ্যাডাল্ট, দ্যাটস মে বি এ ডো অর বাক, অ্যাডাল্টের ক্ষেত্রে এই হিসাবটা হচ্ছে 160 গ্রাম। দেখো, খুবই কম পরিমাণে তাদেরকে কনসেন্ট্রেট দিতে হচ্ছে। এবং আমরা যখন এই খাবারটা খাওয়াবো তখন চেষ্টা করব এটা 2 ভাগে ভাগ করে নেওয়ার জন্য, 80 গ্রাম 80 গ্রাম, একবার সকালে একবার বিকেলে। তো এই হচ্ছে গোটের কনসেন্ট্রেট ফিডের হিসাবটা। এবার আমরা একটা ব্যালেন্স মিক্সচার দেখব, যে এই ব্যালেন্স মিক্সচার অফ কনসেন্ট্রেট ফিডস, এবং এই মিক্সচারটা তৈরি করা হয়েছে মূলত 100 গ্রামের হিসেবে। আমরা এটা 100 গ্রামে হলেও আমরা যখন আমাদের ইচ্ছা মতো 1 কেজির জন্য 10 কেজির জন্য হিসাব করে নেব, আমরা সেটা পারবো। এবং এই ব্যালেন্স মিক্সচারটা তাহলে কাদের জন্য? ফর বোথ কাউ অ্যান্ড গোট, দ্যাট মিনস ক্যাটেল এবং গোট। ক্যাটেল গোট দুজনকে আমরা কি দেই? কনসেন্ট্রেট ফিড দিই। এবং এই কনসেন্ট্রেট ফিড তৈরি করার একটা মিক্সচার এখানে দেখার চেষ্টা করব আমরা। দেখো, এই মিক্সচারে কী কী রাখবো আমরা? আমরা জানি যে 6টা নিউট্রিয়েন্টস, সেই 6টা নিউট্রিয়েন্টস সমৃদ্ধ ফিড মেটেরিয়ালসগুলো আমরা রাখার চেষ্টা করব। ওকে, মিক্সারটা দেখো, রাইস অর হুইট অর মেইজ, যেটা হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্স, এটা থাকবে হচ্ছে একটা মিক্সচারে 45 গ্রাম। রাইস ব্রান, যেটা কুড়া, যেটা সেটা থাকবে হচ্ছে 20 গ্রাম। খেসারি, যেটা হচ্ছে প্রোটিনের সোর্স, এটা থাকবে 18 গ্রাম। তিল অয়েল কেক, প্রোটিন অ্যান্ড ফ্যাট, সেটা হচ্ছে 16 গ্রাম। সল্ট মিনারেল, এটা থাকবে 0.9 গ্রাম। এবং ভিটামিন মিনারেলস প্রিমিক্স, যেটা আমরা বাজারে কিনতে পাই, সেটা থাকবে হচ্ছে 0.1 গ্রাম। এইভাবে আমরা একটা কনসেন্ট্রেট এর মিক্সার তৈরি করতে পারি। এখন তোমরা যদি কেউ চাও 1 কেজি বানাইতে, তাহলে কি 1 কেজি মানে 1000 গ্রাম, তার মানে প্রত্যেকটা অ্যামাউন্টকে 10 দ্বারা গুণ দিবা। কেউ যদি 10 কেজি বানাইতে চাও, 10 কেজি মানে কি 1000 গুণন 10। এইভাবে আমরা আমাদের সুবিধা মতো করে এরকম একটা কনসেন্ট্রেট মিক্সচার তৈরি করে নিব, তৈরি করে আমাদের ক্যাটেল বা গোট ফার্মে বা শিপ ফার্মে আমরা খাওয়াবো। এই খাবারটা আমরা চাইলে নিজেরাও বানাইতে পারি, এভাবে
খাদ্য উপাদানগুলো কিনে নিয়ে এসে। তো আমরা আজকে এই জিনিসটা শিখলাম এবং এই জিনিসটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব ফিউচারে, যদি আমরা নিজেরা ফার্মিং করি অথবা আমাদের আশেপাশের কেউ বা কোনো কৃষক। আমি এই কথাটা বারবার বলি, কারণ তোমরা যে জিনিসটা শিখছো সেই শিখাটা যেন শুধু তোমাদের মাঝখানেই সীমাবদ্ধ না থাকে। আমাদের দেশের অনেক কৃষকরা খাবারের জন্য অনেক টাকা পয়সা খরচ করে। তারা মনে করে যে এই যে খুদ খাওয়ানো, ভাত খাওয়ানো, এটা তারা মনে করে, ইদানিং তারা কিন্তু ফিল করে যে কনসেন্ট্রেট খাবার খাওয়াইতে হবে। কিন্তু তারা দেখা গেছে কনসেন্ট্রেট বলতে বা দানাদার খাবার বলতে তারা শুধু গম খাওয়াচ্ছে বা ভুট্টা খাওয়াচ্ছে। এই ভুট্টার পেছনে সে সব টাকা খরচ করে ফেলতেছে। কিন্তু এই শুধু ভুট্টা না কিনে খাদ্য উপাদান 6টা নিউট্রিয়েন্টস থাকে এমন প্রত্যেকটা খাদ্য যদি তারা কিনে যদি একটা মিক্সার তৈরি করে, তাহলে তার টাকাটা খরচ কি হবে, বেস্ট ওয়েতে হবে। এই কারণে আমরা চেষ্টা করব যারা এই বিষয়গুলো না বুঝে, জানে না, তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, এতে করে তারা উপকৃত হবে। এটা আমরা চেষ্টা করব। এখানে একটা জিনিস আমি স্কিপ করে ফেলছি, সেটা আমি বলি নেই। আমি ক্যাটেল ফার্মিংয়ের বা ক্যাটেল ফিডিংয়ের ক্ষেত্রে যখন বললাম যে ড্রাই কাউ, প্রেগনেন্ট কাউ এবং মিল্কিং কাউ, তাদের যে কনসেন্ট্রেট ফিডটা আমরা খাওয়াবো বা হিসাব করে বের করব, সেই ফিডটাও আমরা চেষ্টা করব, বা চেষ্টা না, আমরা সেই ফিডটাও 2 ভাগে ভাগ করে খাওয়াবো। একটা খাওয়াবো সকালে, একটা খাওয়াবো বিকেলে। সেটা হচ্ছে ড্রাই কাউয়ের জন্য। এবং মিল্কিং কাউয়ের ক্ষেত্রে কনসেন্ট্রেট খাওয়ানোর নিয়মটা হচ্ছে সকালবেলা, যখন আমরা নর্মালি ডেইরি খামারে সকালে ভোরের দিকে মিল্কিং করা হয়, দুধ দোয়ানো হয়। দুধ দোয়ানোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আমরা কনসেন্ট্রেট ফিডটা দিব গরুকে। সে কনসেন্ট্রেট ফিডটা খায় শেষ করবে, পরে আমরা মিল্কিং করব। মিল্কিং করার পর তাকে যে রাফেজ যে হিসাব করছিলাম, সেই রাফেজের অর্ধেক রাফেজ দিয়ে দিব, খায় ফেলবে সে। পরে বিকেলে যখন আবার আমি মিল্কিং করব, মিল্কিং করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ওই বাকি অর্ধেক কনসেন্ট্রেট খাবার দিব। কনসেন্ট্রেট খাবার শেষ হবে, মিল্কিং করব, মিল্কিং করে বাকি যে খড় এবং ঘাস থাকবে সেটা দিয়ে দিব, সারা রাত খাবে। এটা হচ্ছে খাওয়ানোর, কনসেন্ট্রেট খাবার খাওয়ানোর বেস্ট ওয়ে। ওকে, তো এ ছিল কাউ এবং গোট শিপের খাবার দাবার। এবার চলো চিকেন বা পোলট্রির খাবার দাবার সম্পর্কে একটু জানি। পোলট্রির খাবার দাবার খুবই সেন্সিটিভ। কেন সেন্সিটিভ? পোলট্রির ম্যাক্সিমাম জিনিসই সেন্সিটিভ। যেমন হচ্ছে আমরা পড়তেছিলাম যে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, লাইটিং ইম্পর্টেন্ট, হিউমিডিটি ইম্পর্টেন্ট। অনুরূপভাবে এদেরকে যে খাবারটা খাওয়াবো, এই খাবারটাও ইম্পর্টেন্ট। এদের খাবার উপাদানে বা পুষ্টি উপাদানে একটু এদিক সেদিক হেরফের হলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। ডিমের প্রোডাকশন কমে যেতে পারে, মাংসে ব্রয়লারের ক্ষেত্রে গ্রোথ কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। চলো আর কি কি বিষয়ে জানা দরকার সেটা একটু জানি। যে পোলট্রি ফিড সোললি কন্টেন্টস কনসেন্ট্রেট। আমরা এতক্ষণ পর্যন্ত শিপ গোটের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে তাদের ফিটের মধ্যে কি কি থাকবে, রাফেজ থাকবে, কনসেন্ট্রেট থাকবে। বাট পোলট্রি যে ফিডটা হয়, সেই পোলট্রি যেহেতু সিম্পল স্টমাক অ্যানিমেল, এরা হচ্ছে নন রুমিনেন্ট হওয়ার কারণে এদের যে ফিডগুলা বা ফিড হ্যাবিট মেইনলি হচ্ছে কনসেন্ট্রেট রিলেটেড। কনসেন্ট্রেট জাতীয় খাবারই এদেরকে মূলত খাওয়ানো হয়। ওকে, এই পোলট্রিকে যে আমরা কনসেন্ট্রেট খাবারটা খাওয়াই, এই কনসেন্ট্রেট খাবারগুলা কয়েকটা ফর্মে খাওয়ানো হয়। আমরা যে বিভিন্ন কোম্পানি থেকে যে ফিডগুলো পাই, সেই ফিডগুলো এরকম কয়েক রকমের হয়ে থাকে। সেটাকে আমরা তিন রকমভাবে বলি। একটাকে বলি হচ্ছে ম্যাশ ফিড, আরেকটাকে বলি ক্রাম্বল ফিড, আরেকটাকে বলি পিলেট ফিড। এগুলো হচ্ছে কি, এগুলো আসলে ফিডের সাইজের উপর। যেমন ম্যাশ ফিড যেটা, এটা হচ্ছে একদম পাউডারি। ক্রাম্বল ফিড যেটা এটা হচ্ছে একটু ছোট ছোট দানাদার। আর পিলেট যেটা, এটা পুরো বড় বড় দানা। ঠিক আছে, এটা কেন করা হয়? এটা মেইনলি হচ্ছে এনিওয়ে বা বার্ডের বয়স অনুসারে করা হয়। যেমন ম্যাশ ফিড যেটা, এটা একদম বাচ্চা বয়সে খাওয়ানো হয়। ক্রাম্বলটা আরেকটু বড় হলে, এবং পিলেট যেটা একদম প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন এই পিলেট ফিডটা আমরা খাওয়াই নর্মালি। তবে যে কোনো বয়সে যে কোনো ফিড খাওয়ানো যেতে পারে, এটার কিন্তু রেস্ট্রিকশন নাই। কিন্তু আমরা পিলেটটা মানে প্রিফার করি, কারণ হচ্ছে এই ম্যাশ ফিড বা ক্রাম্বল ফিড এগুলো অনেক সময় ছোট ছোট দানা হওয়ার কারণে বাতাসে উড়ে বার্ডের রেসপিরেটরি সিস্টেমে ঢুকে যেতে পারে এবং বার্ডের নানা ধরনের রেসপিরেটরি প্রবলেম তৈরি করতে পারে। সেই জন্য আমরা পিলেটটাকে প্রিফার করি। এবং ম্যাশ এবং ক্রাম্বলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিডারের নিচে পড়ে থাকে, ফিডের ওয়াস্টেজ হয়, কিন্তু পিলেটের ক্ষেত্রেও সেইটা কম হয়। এরকম অনেক ফ্যাক্ট আছে যে কারণে পিলেট ফিডটাকে বেশি প্রিফার করা হয়।
তো পোলট্রি ফিডিংয়ের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য পারপাস, এজ, ব্রিড, সাইজ অ্যান্ড সিস্টেম অফ দ্য রিয়ারিং, দ্য রিকোয়ারমেন্টস মাস্ট বি ডিটারমাইন্ড উইথ ডেফিনেট রেশিও প্রোটিন অ্যান্ড এনার্জি। পোলট্রির খাবারটা বলছি তো আমি খুবই সেন্সিটিভ, এবং এটা নির্ধারণ করা হয় কয়েকটা ভিত্তিতে। কী উদ্দেশ্যে পালন করা হচ্ছে, আমি ডিমের জন্য পালন করছি বা মাংসের জন্য, ইজ ইট ব্রয়লার অর লেয়ার? কারণ হচ্ছে বলা হয়ে থাকে ব্রয়লারের যে খাবারটা, ব্রয়লারের খাবারে কার্বোহাইড্রেট বেশি রাখা হয়, কিন্তু লেয়ারের খাবারে কার্বোহাইড্রেট বেশি রাখা যাবে না। কারণ আমরা জানি কার্বোহাইড্রেট, বাড়তি কার্বোহাইড্রেট ফ্যাট হিসেবে বডিতে জমা হয়। লেয়ারের বডিতে যদি ফ্যাট জমা হয় তাহলে তার যে এগ লেইং ক্যাপাসিটি সেটা কমে যায়। আমরা জানি যে যে মানুষ যেগুলো বলে মোটাসোটা মানুষ হয় তাদের কিন্তু প্রজনন ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়, সেটা বার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপর এইজ, বয়স অনুসারে খাবার দিতে হবে, ব্রিড কেমন ধরনের ব্রিড, সাইজ কেমন সেই অনুসারে খাবার দিতে হবে, এবং কোন সিস্টেমে আমি লালন পালন করতেছি, ডিপ লিটার সিস্টেম না কেজ সিস্টেম, সেটার উপরও কিন্তু অনেক সময় নির্ভর করবে খাবারটা কেমন হবে। সুতরাং এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। চলো এবার আমরা একটা দেখি যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্ট পোলট্রি। হ্যাঁ, ডিফারেন্ট পোলট্রি বলতে এখানে লেয়ার, ব্রয়লার এবং বিভিন্ন বয়স, এই টাইপ এবং বয়স অনুসারে খাবারের ধরনটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে কয়েকটা জিনিস দেখানো হয়েছে। কি কি দেখো, যে ক্যারেক্টারিস্টিক্স বা ইনগ্রিডিয়েন্টস, একটা হচ্ছে ক্রুড প্রোটিন, ক্যালসিয়াম, এনার্জি, আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, কিন্তু মেইন চেঞ্জ যে জায়গাগুলো সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে ব্রয়লার স্টার্টার, যেটাকে বলা হয় 0 to 6 উইক, ব্রয়লার ফিনিশার যদি সেটা কখনো 6 to 8 উইকস পর্যন্ত যায় বা কেউ রাখে, তারপরে লেয়ার স্টার্টার, লেয়ার গ্রোয়ার, লেয়ার, আর একটা হচ্ছে ব্রিডার লেয়ার। তো এখানে খাবারের ধরনটা একটু দেখো। প্রথমে আমি এনার্জিটা দেখানোর চেষ্টা করছি, যেটা কার্বোহাইড্রেট থেকে আমরা পাই, ফ্যাট থেকে পাই। দেখো ব্রয়লারে যেখানে তোমার এনার্জি হচ্ছে 2800 2900 ক্যালোরি, সেখানে লেয়ারে দেখো 2600 2500 2600, কম, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছি। এবং ব্রয়লারে দেখো প্রোটিনটা হচ্ছে 23%, যেটা লেয়ার এবং গ্রোয়ারে অনেক কম। আরেকটা ভিজিবল চেঞ্জ দেখো, ক্যালসিয়াম একটা মিনারেল ব্রয়লারের ক্ষেত্রে দেখো 1.2, সেখানে লেয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে 3%। কেন এত বাইরে গেল? কারণ হচ্ছে লেয়ারটা কি করে, ডিম দেয়, আর ডিমের যে খোসাটা থাকে সেই খোসা তৈরিতে ক্যালসিয়ামের দরকার। সেই কারণে হচ্ছে এই লেয়ারের খাবারে ক্যালসিয়াম বেশি রাখতে হয়। যদি কখনো তোমার খামারে বা তোমার বাড়িতে দেখো যে মুরগি খোসা সারা ডিম দিচ্ছে, এটা কিন্তু দিয়ে থাকে সফট এগ, এগশেলটা তৈরি হয় না। কেন তৈরি হয় না? কারণ হচ্ছে তার খাবারে ক্যালসিয়াম বা মিনারেলের অভাব আছে। ওকে, এটা হচ্ছে একটা গ্রস বা ভিজিবল চেঞ্জ যেটা আমরা দেখে থাকি, সেটা একটু দেখলাম। এখন পোলট্রি খামারে বা পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এফসিআর। এফসিআরটা কি? ফিড কনভার্সন রেশিও। এই ফিড কনভার্সন রেশিও কেন দরকার? আমরা যারা ব্রয়লার ফার্মিং করি এবং সোনালি ফার্মিং করি, এই ব্রয়লার এবং সোনালি ফার্মিংয়ের ক্ষেত্রে ফিড কনভার্সন রেশিও বা এফসিআরটা খুব ইম্পর্টেন্ট। চলো আগে জানি যে এফসিআরটা কী জিনিস, তাহলে আমরা বুঝবো কেন ইম্পর্টেন্ট। এফসিআরটা হচ্ছে, দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা এখানে খুব সহজে, যে এফসিআর ইকুয়াল টু টোটাল ফিড ইন কেজি বাই টোটাল ওয়েট ইন কেজি। তার মানে কি, যে তুমি একটা মুরগিকে ধরো 1 মাস লালন পালন করছো, 1 মাসে সে কি পরিমাণ খাবার খাইছে এবং 1 মাস পর তার ওজন কত হয়েছে, এই দুইটার যে রেশিও সেটাকেই বলা হয় ফিড কনভার্সন রেশিও। উদাহরণস্বরূপ যদি আমি বলি, একটা মুরগি 2 কেজি খাবার খাইছে এবং তার ওজন হয়েছে 1 কেজি, তাহলে তার ফিড কনভার্সন রেশিও কী হবে? 2:1, বা যেটাকে আমরা শুধু বলতে পারি 2, কারণ 1 তো ভ্যালু নাই নিচে। টোটাল ফিড 2 কেজি আর টোটাল ওয়েট হচ্ছে 1 কেজি, তাহলে তার ফিড কনভার্সন রেশিও হচ্ছে 2। তার মানে সে 2 কেজি খাবার খায় 1 কেজি মাংস দিছে। আবার যদি আরেকটা মুরগির ফিড কনভার্সন রেশিও হয় 3, তার মানে কি, সে 3 কেজি খাবার খায় 1 কেজি মাংস দিছে। তার মানে কি, ফিড কনভার্সন রেশিও যত কম তত ভালো, ফিড কনভার্সন রেশিও যত বেশি হবে তত খামারের জন্য লস। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। চলো এবার আমরা দুটো জিনিস দেখব,
যে ওজন কাদের সাথে রিলেটেড। আমরা বাজারে ব্রয়লার কিনতে গেলে ওজনের বিষয়টা আছে এবং সোনালী, কারণ এগুলা মাংস পারপাসে বা মিট পারপাসে যেহেতু পালন করা হয়, যত কম খায় যত বেশি মাংস দেবে তত ভালো। এই জন্য ব্রয়লার এবং সোনালী ফার্মিংয়ের জন্য এফসিআর জানাটা জরুরি। চলো আমরা দেখি ব্রয়লারের এফসিআরটা নর্মালি কত। ব্রয়লারের স্ট্যান্ডার্ড এফসিআর হচ্ছে 1.8। 1.8 তার মানে একটা ব্রয়লার 1.8 কেজি খাবার খেয়ে 1 কেজি মাংস দিবে। 1.8 কেজি খাবার খেয়ে 1 কেজি মাংস দিবে, এটা হচ্ছে ব্রয়লারের স্ট্যান্ডার্ড এফসিআর। আর সোনালির ক্ষেত্রে বলা হচ্ছে এফসিআরটা কত, 2.4। তার মানে একটা সোনালি 1 কেজি ওজন হইতে গেলে সে কয় কেজি খাবার খাবে, 2.4 কেজি খাবার খাবে। তার মানে কি ব্রয়লারের চাইতে সোনালির খাবারটা বেশি লাগতেছে, আর এই কারণে সোনালির দাম বাজারে বেশি, ব্রয়লারের দাম তুলনামূলক কম। এখন এই এফসিআরটা কেন আমরা হিসাব করব, তোমার খামারে তুমি যদি 28 দিন ব্রয়লার রাখো, তবে তুমি চেষ্টা করবা প্রতি 1 সপ্তাহ পর পর তার এফসিআর হিসাব করতে। এফসিআর হিসাব করে দেখবা যে এফসিআর 1.8 আছে কিনা। যদি এফসিআর 1.8-এর চাইতে বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে মুরগির কোনো সমস্যা আছে। সেটা একটু ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক করার চেষ্টা করবা। তো এই কারণে মুরগির এফসিআরটা জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল এখনকার মতো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যে তথ্যগুলো আমরা জানলাম, সেগুলো আমরা নিজেরাও কাজে লাগাবো এবং আমাদের আশেপাশে যাতে তারা যারা নিডি আছে, যাদের এই তথ্যগুলা দরকার, বা তোমার যদি মনে হবে যে এই তথ্যগুলো তাকে জানাইলে তার উপকার হবে, তাকে জানানোর চেষ্টা করবা। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।